আসসালামু আলাইকুম। আজকে আমি এটা একটা সচেতনতামূলক পোস্ট আপনাদের জন্য করছি। এটা আমি আপনাদের কাছ থেকে সম্ভাব্যতা পাওয়ার জন্য কোনো রকম পোস্ট করছি না, বা কোনো সরকারি ইন্ধন বা বেসরকারি ইন্ধন বা কারো প্ররোচনা এসে এই পোস্ট আমি করছি না। এই প্রবলেমটা আমি ফেস করেছি এবং আমি যেটা ফিল করেছি যে আপনারা এরকম সমস্যা হয়তোবা পড়েছেন, কিন্তু হয়তোবা বলতে পারছেন না, বা হয়তোবা কোনো মাধ্যম হয়তোবা আপনারা জানেন না যেখানে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ঘটনাগুলো। আমি পাসপোর্ট বিড়ম্বনার কথা বলছি। পাসপোর্ট বিড়ম্বনা যারা পড়েছেন তারাই হচ্ছে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার যে প্রবলেমটা হয়েছিল সেটা আমাদেরকে শেয়ার করবেন। আমি রিসেন্টলি আমার বাচ্চার পাসপোর্ট রিনিউর জন্য সব কাগজ জমা দিই অগাস্টের 11 তারিখে। আজকে হচ্ছে যখন আমি ভিডিওটা করছি নভেম্বরের 29 তারিখ 2024 সাল। অলমোস্ট 4 মাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত পাসপোর্টটা রিনিউ হয়নি। যে কারণে হচ্ছে আমি এই পোস্টটা করছি। এখন ধরেন আপনার ফ্যামিলিতে যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি থেকে থাকে, আপনার বাবা বা মার পাসপোর্ট রিনিউ করতে হবে, কারণ হচ্ছে তাদেরকে আপনি চাচ্ছেন বাইরের দেশের কোনো ভালো হসপিটালে নিয়ে চিকিৎসা করাতে, অথবা আপনার বাচ্চার হয়তো কোনো সমস্যা হয়েছে, মেজর কোনো ডিজিজ ধরা পড়েছে, রোগ ধরা পড়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের হসপিটাল থেকে নির্ণয় করতে পারছে না। হসপিটাল থেকে আপনাকে বলে দিয়েছে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা ইন্ডিয়াতে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চার পাসপোর্টটা যদি রিনিউ না করতে পারেন, তাহলে সেই অবস্থায় কি করবেন? জি, আমি অগাস্টের 11 তারিখে আমার বাচ্চার পাসপোর্টের রিনিউর জন্য দিয়েছিলাম। কারণ হচ্ছে আমার বাচ্চার পাসপোর্ট এবং আমার ওয়াইফের পাসপোর্ট রিনিউর মাধ্যমে আমি দুবাইতে এখন আছি, এখানে ওদেরকে ফ্যামিলি ভিসাটা তৈরি করে দিতে পারবো। কারণ দুবাই সরকার এখন বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ রেখেছে। যেহেতু আমার এখন ইনভেস্টর ভিসা আছে দুবাইতে, আমি ওদের ফ্যামিলি ভিসাটা করে দিতে পারতাম, কিন্তু আমার বাচ্চার পাসপোর্টটা রিনিউ না হওয়ার কারণে আমি এখনো পর্যন্ত ফ্যামিলি ভিসাটা করতে পারিনি। এটা মাইনর একটা ইস্যু আমার জন্য, কিন্তু এটা মেজর একটা ইস্যু হতে পারে আপনার জন্য। যদি আপনার ফ্যামিলিতে কারো কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়ে যায়, অথবা অন্য কোনো ইমার্জেন্সি কেসে আপনাদেরকে দেশের বাইরে যাওয়া লাগতে পারে, এরকম সিচুয়েশনে কিন্তু তখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যেতে পারে, ডেথ অর লাইফ। এরকম একটা সিচুয়েশনে যদি আপনি পড়ে যান, তখন আপনি কি করবেন? ধরেন আপনার বাচ্চার পাসপোর্টের যে নাম্বারটা আছে সেটা দুইটা এসেছে, কারণ হচ্ছে যখন প্রিন্ট হয়, প্রিন্টের সময় ভুল একটা প্রিন্টের কারণে আবার রিপ্রিন্ট দেওয়া হয়। সেই ভুলটা আপনি করেননি, পাসপোর্টের অফিসের হয়তো বা কোনো প্রতিনিধি অথবা যে মেশিনটা আছে সেই মেশিন রিলেটেড এররের কারণে আপনার বাচ্চার পাসপোর্টের এগেইনস্টে দুইটা নাম্বার আসছে। বাচ্চার পাসপোর্ট তো আপনি নিয়ে দেশের বাইরে চলে যেতে পারবেন, কিন্তু রিনিউর সময় এই প্রবলেমটা হবে। তখন বলবে পাসপোর্ট অফিস থেকে আপনাকে কারেকশন করে নিয়ে আসার জন্য। কারেকশন কিভাবে করবেন? আপনাকে ফার্স্টে দরখাস্ত দিতে বলবে। আপনি দরখাস্ত যেদিন এনরোল করতে যাবেন সেদিনই দিতে পারেন। তারপরে ধরেন আপনার 15 দিন পাস হয়ে গেল, 1 মাস চলে গেল, তারপরে আপনার ওয়াইফের পাসপোর্টও চলে আসলো, আপনার আরেকজনের পাসপোর্টও চলে আসলো, কিন্তু আপনার বাচ্চার পাসপোর্ট এখন আসলো না। কারণ জানার জন্য আপনি হয়তো 1 মাস পরে আবার পাসপোর্ট অফিসে যাবেন। পাসপোর্ট অফিসে যে ওদেরকে বলবেন যে কি ব্যাপার, আমি তো দরখাস্ত দিয়ে গেলাম, তাহলে কবে পাবো? তখন যদি পাসপোর্ট অফিসে বলে আরো 15-20 দিন ওয়েট করেন, আপনি ওয়েট করলেন, আবার 15-20 দিন পরে গেলেন, তখন বলতেছে যে এই দরখাস্তের কোনো বৈধতা নাই, সরকার পরিবর্তন হয়েছে, এখন সবকিছুগুলোর পালট। এটা কোনো এক্সকিউজ হতে পারে? আচ্ছা, আপনার উপরে ছেড়ে দিলাম। অগাস্ট মাসের 5 তারিখে সরকার পরিবর্তন হয়, আমরা সবাই জানি, কিন্তু সেটার অজুহাত দেখে কি এরকম ক্রুশাল তথ্যাদি অবহেলা করা যায়? আপনার জীবনে দুইটা জিনিস ইম্পর্টেন্ট নাগরিক হিসেবে, একটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং সেকেন্ড হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টটা তখনই দরকার হবে যখন আপনি দেশের বাইরে যেতে চান, এবং ভোটার আইডি কার্ড আপনার সবসময়ের জন্য দরকার আছে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পাসপোর্ট, না ভোটার আইডি কার্ড। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে পাসপোর্ট। থার্ড প্রায়োরিটি হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। যদি আপনার গাড়ি বা মোটরসাইকেল থাকে তাহলে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে। এই তিনটা ডকুমেন্টই কিন্তু আপনার নাগরিক হিসেবে অনেক দরকার। থার্ডটা যদি না হয়, আপনার সামর্থ্য না থাকে, সেটা বাদে দিলাম, কিন্তু ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট আপনার করে রাখা দরকার। যাই হোক, আপনার বাচ্চার বয়স হচ্ছে 3 বছর, তার কি 2টা পাসপোর্ট হতে পারে? এখন এইটার জন্য যদি কেউ ক্লেম করে যে আপনার বাচ্চার 2টা পাসপোর্ট আছে, আপনি তখন কি করবেন? আপনার বাচ্চার কোনো ক্রাইম রিপোর্টও নাই, আপনার বাচ্চার কোনো পলিটিক্যাল কোনো ইস্যুও নাই, তাহলে তার কোনো 2টা পাসপোর্টের দরকার আছে? মেশিন রিলেটেড প্রবলেম, সেইটার জন্য আপনাকে দরখাস্ত দিতে বললো, আপনি দরখাস্তও দিলেন, 1 মাস 20 দিন পরে আবার গেলেন, তখন বলতেছে যে 205 নম্বর কক্ষে যান। আপনি কক্ষে যেয়ে আপনি আপনার বাচ্চার পাসপোর্ট সাইজের ছবি এবং জন্ম নিবন্ধনের অ্যাটেস্টেড, মনে রাখবেন অ্যাটেস্টেড সত্যায়িত কপি, আপনি যে 11 অগাস্ট 2024-এ রিনিউর জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন সেইটা সত্যায়িত কপি, এবং আপনার বাচ্চার
পাসপোর্টের সত্যায়িত কপি আপনার দিতে হবে 205 নম্বর রুমে। আপনি কি করবেন? আপনার পরিচিত মাধ্যমে যাবেন অ্যাটেস্টেড করানোর জন্য বা সত্যায়িত করার জন্য। তখন কেউ সত্যায়িত করতে রাজি হবে না, কারণ সরকারই তো নাই, সরকার চেঞ্জ হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে, এখন কেউ অ্যাটেস্ট করে দিতে চাচ্ছে না। এই অবস্থায় হয়তো আপনি কি করবেন? আপনি আবার পাসপোর্ট অফিসে যাবেন, রিকোয়েস্ট করবেন আপনার ডকুমেন্টগুলো যাতে আবার রাখা হয়। রিমেম্বার, এটা কিন্তু আপনি রিনিউ করছেন, আপনি কিন্তু নতুন করছেন না। পাসপোর্ট যদি নতুন করতে হয় তাহলে এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। পাসপোর্ট রিনিউর ক্ষেত্রে কিন্তু এই সমস্ত তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ অলরেডি তার পাসপোর্ট আছে। তারপরে আপনি কাজের সুবাদে দেশের বাইরে চলে গেলেন, আপনার ওয়াইফ আবার গেল 1 মাস পরে, কিন্তু তারা যদি বলে পাসপোর্ট এখনো কোনো আপডেট আসে নাই, আমরা আগারগা পাসপোর্ট অফিসে পাঠাবো, যেটা হচ্ছে প্রধান কার্যালয়, সেখান থেকে এই প্রবলেমের সমাধান করা হবে। এটা শোনার পর আপনি বলেন যে এটা কোনো কথা, এটা আমার সলভ করতে হবে। কি করতে হবে, কিভাবে সলভ করতে হবে? তখন 205 নম্বর পক্ষ থেকে আপনাকে বলা হলো 301 নম্বর রুমে যে কমপ্লেন করার জন্য। তো আপনি 301 নম্বর রুমে যে পাসপোর্ট অফিসের যে কর্মকর্তা আছেন তার কাছে রিপোর্ট করে আসলেন। তিনি সময় নিলেন আপনার কাছ থেকে যে ঠিক আছে, তিনি এই ব্যাপারটা আফতাবনগর থেকে পাসপোর্টের কার্ড প্রধান কার্যালয়ে পাঠাবেন। তাহলে অগাস্ট মাসের 11 তারিখ থেকে অক্টোবর পর্যন্ত তাহলে কি হলো? মানে ডকুমেন্টগুলো তাহলে কিছুই করলো না, রেখে দিল। জব কমপ্লিট নাই, তাহলে জব কমপ্লিটটা করবে কে? পাসপোর্ট অফিসের যার প্রতিনিধি আছে তারাই তো করবেন, তাই না? 2টা মাস ওয়েট করালো কেন আপনাকে বলেন তো? তারপরে আপনি সরাসরি নিজে যদি আফতাবনগর পাসপোর্ট অফিসে যান এবং সেখানে বলে যে আমরা 16 তারিখে পেয়েছি চিঠি, আরো 15 দিন বা 20 দিন পরে হচ্ছে এটার আপনাকে ফিডব্যাক দেওয়া হবে, আরো পরে আপনি পাসপোর্ট পেতে পারেন। আনুমানিক 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। আপনি মেনে নেবেন? আপনার ফ্যামিলির, আপনার পরিবারের একজন সদস্য মুমূর্ষ বা একটা ইমার্জেন্সি কাজে বাইরে যেতে হবে, সেই সময় যদি পাসপোর্ট অফিস থেকে আপনাকে বলা হয় 6 মাস থেকে 1 বছর লাগতে পারে, আপনি কি মেনে নিবেন? নিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি এখনো পর্যন্ত আমার বাচ্চার পাসপোর্ট রিনিউ হাতে পাইনি, আমি ওয়েট করছি। এই পোস্টটা আমি আপনাদের জন্য করলাম। আমি জানি যে এরকম বিড়ম্বনা আমার চাইতেও আরো বড় ধরনের বিড়ম্বনাতে আপনারা পড়েছেন, কিন্তু বলার সুযোগ পাচ্ছেন না বা মানুষজনের সামনে আসছে না। এর জন্য হচ্ছে আমি পোস্টটা করছি। যদি পাসপোর্ট অফিস থেকে এরকম বিড়ম্বনায় পড়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটাতে কমেন্টের মাধ্যমে আপনাদের ঘটনাটা জানাবেন, যাতে আমরা এই সচেতনতামূলক পোস্টের মাধ্যমে পাসপোর্ট অফিসের ডিসি স্যার যিনি আছেন, যিনি হচ্ছেন এই ব্যাপারগুলো দেখবেন এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন। কারণ হচ্ছে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট জরুরি সেবার মধ্যে অন্তর্ভুক্ত। ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ, পানি, আপনি যে নাকে বাতাস নিচ্ছেন না, অক্সিজেন, এইটা যেমন জরুরি, সেরকম হচ্ছে আপনার ভোটার আইডেন্টি কার্ড এবং পাসপোর্ট, এরকম তথ্য আপনার কাছে থাকা জরুরি। কারণ যে কোনো সময় ইমার্জেন্সি আসতে পারে, তখন হয়তোবা আপনার যাওয়া লাগতে পারে। সেই সময় যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট না থাকে তাহলে তার সমাধানের জন্য সরকারি সংস্থা যারা আছেন তারাই হচ্ছে আপনাকে দ্রুততার সাথে সমাধান করে দিতে পারবেন। মজার ঘটনা হচ্ছে, গতকালকে আমি নিউজিল্যান্ডের একজন নাগরিকের সাথে কথা বললাম দুবাইতে। তাদের পাসপোর্ট ইমার্জেন্সি কেসে কয়েক ঘন্টার মধ্যে হয়ে যায় জানেন? 4 ঘন্টার মধ্যে হয়ে যায়। নিউজিল্যান্ডের নাগরিকদের পাসপোর্ট ইমার্জেন্সি কেসে 4 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর যদি নর্মাল প্রসিডিউরে যায় তাহলে 7 দিন লাগে। বাংলাদেশে লাগে হচ্ছে 20 থেকে 30 দিন, খুব ভালো কথা। কিন্তু যদি এরকম কোনো মেশিন রিলেটেড প্রবলেম হয় তাহলে 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। এটা আপনার মাথায় রাখতে হবে। এখন আপনি যদি 6 মাস বা 1 বছর আগে পাসপোর্ট রিনিউ করতে চান, রিনিউ তো করতে পারবেন না, কারণ মিনিমাম হচ্ছে আপনাকে 6 মাস কম হয়ে গেলে তখন হচ্ছে রিনিউ করার জন্য আপনাকে বলবে বা আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। আপনি মেশিন রিলেটেড প্রবলেমের ভয় পেয়ে যদি 1 বছর আগে পাসপোর্ট রিনিউ করতে চান, আপনি তো পাসপোর্ট রিনিউ করতে পারবেন না, কারণ আপনার ভ্যালিডিটি তো তখন আছে পাসপোর্টের। সো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ডিজিটালাইজেশনের কথা বলি আমরা, বাট এটার কোন রকম প্রভাব আমরা দেখতে পাচ্ছি না সরকারি সংস্থাগুলো থেকে। আপনারা যখন বাংলাদেশের ইমিগ্রেশন পার করবেন তখন দেখবেন যে সেখানে স্মার্ট গেট আছে, কিন্তু সেটা প্রচলন নাই। একইভাবে পাসপোর্ট অফিসেও নাকি লোকবলের অভাব। 20 কোটি দেশে সরকারি সংস্থা লোকবলের অভাব কিভাবে? যেখানে রাস্তায় এত সার্জেন্ট, এত ট্রাফিক, এত পুলিশ থাকতে পারে, যেখানে আইন রক্ষাকারী বাহিনীদের এত সদস্য থাকতে পারে, সেখানে পাসপোর্টের মতো, ভোটার আইডি কার্ডের মতো এত গুরুত্বপূর্ণ সংস্থাগুলো থেকে লোকজন কম হয়ে গেল।
যেখানে লোক দরকার নাই সেখানে আমরা লোক রেখে দিয়েছি। দেখেন উন্নত দেশগুলোতে যদি দেখেন, সিগন্যাল মেনটেন করার জন্য সার্জেন্ট ট্রাফিকের কোনো দরকার নাই, অটোমেটেড সিগন্যাল আছে, সেখানে ক্যামেরা বসিয়ে দিয়েছে। যদি কেউ ক্রাইম করে তার অ্যাকাউন্ট থেকে টাকা জরিমানা স্বরূপ নিয়ে যাওয়া হচ্ছে। এইটা হচ্ছে ডিজিটালাইজেশন। আমাদের দেশের ট্রাফিক সদস্যরা বা পুলিশ সদস্যরা যেভাবে খাটে, এরকম খাটার তো দরকারই নেই তা আসলে। কারণ হচ্ছে সিস্টেম ডেভেলপ যদি করতে পারতো তাহলে হচ্ছে এই কষ্টগুলো করা লাগতো না। তো যেখানে দরকার, যে সময় আপনার দরকার একটা ইমার্জেন্সি সেবা, সেইখানে যদি আপনি সেই সেবাটা না পান তখন আপনি কি করবেন দয়া করে জানাবেন। এবং পাসপোর্টের এই বিড়ম্বনা কিন্তু আজকে নতুন না, হাজার জন মানুষের সাথে হচ্ছে আমি জানি। এবং আমার এই সিচুয়েশনের সাথে আপনাদের অনেকেরই পরিচয় আছে বা পরিচিত হয়তো হয়েছেন। যদি এই ঘটনার সাথে আপনার পরিচয় হয়ে না থাকে তাহলে আপনি ভাগ্যবান, কিন্তু ভেবে নিবেন না যে এটা কোনো সময় হবে না আপনার সাথে। হয়তো আপনার পাসপোর্টের নেক্সট রিনিউর সময় এরকম প্রবলেম হতে পারে যে আপনার পাসপোর্টের নাম্বার 2টা চলে আসছে ভুলক্রমে। তখন আপনাকে কি বলবে, আপনি তো বড় একজন মানুষ, প্রাপ্তবয়স্ক একজন লোক, তখন পাসপোর্ট অফিস থেকে যদি বলে আপনার 2টা পাসপোর্ট আছে, আপনি ইচ্ছাকৃতভাবে 2টা পাসপোর্ট করেছেন, আপনি ইলিগালি আরেকটা পাসপোর্ট ক্যারি করছেন, সেটা আপনি মেনে নেবেন কিনা, আপনি এর জন্য প্রস্তুত আছেন কিনা, এবং কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন এটা আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।